দা মিডিয়া রেখা চ্যানেলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটা নতুন রাইড শুরু করতে চলেছি। তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে কোথায় যেতে চলেছি আমরা। আর প্রতি বছর পূজার সময় আমরা বড় করে একটা রাইড করি, মানে আমাদের ড্রিম রাইড বলা চলে। আর সেটাই এবারও হচ্ছে। এবার আমাদের গন্তব্য হচ্ছে রাজস্থান। বাইরে বাইকের সেট আপটা সব রেডি। আর আমরা এই রাইডটা একটি ইউনিক হতে চলেছে। কেন ইউনিক হচ্ছে অবশ্যই সেটা মোটা ব্লগিং তোমাদের ফলো করো, বুঝতে পারবে। আজকের ডেস্টিনেশন ঠিক উল্টো ধরনের। আমরা প্রথম বারুইপুর যাব, বারুইপুর থেকে মা ফ্লাইওভার ধরবো, ধরে কলকাতা থেকে বাইপাস করে দ্বিতীয় হুগলি সেতু হয়েই পার হব। এখন টাইম হয়েছে 5টা 4, মানে বিকাল 5টা 4। আমরা প্রতিবার রাইড শুরু করি ভোরবেলা, মানে সূর্য ওঠার আগে, রাত থাকতে থাকতে রাইড শুরু করি। বাট এবার রাইড শুরু করেছি বিকাল 4:15-র দিকে। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন হওয়া উচিত যে আমরা রাজস্থান যাচ্ছি, কিন্তু বাট এইরকম সময় আমরা কেন পার হলাম? তার অনেকগুলো কারণ আছে। কারণ রাজস্থান ট্রিপ তোমরা জানো, মোটামুটি যদি মেন জায়গাগুলো দেখা হয় তাহলেও কিন্তু 15 থেকে 20 দিন লাগে বাইক নিয়ে ট্রাভেল করলে। সেখানে আমাদের পূজার সময় ছুটি পাওয়া গেছে 9 দিন, আর বলে কয়ে 2 দিন বেশি, মানে 11 দিন। 11 থেকে 12 দিনের মধ্যে আমাদের ওই ট্রিপটা কমপ্লিট করতে হবে। এই টাইমে বার হয়েছি একটাই কারণে, কারণ আমাদের প্রথম যে ডেস্টিনেশনটা আমরা ট্রাভেল করবো, মানে ঘুরবো আর কি, যে জায়গাটা তোমাদের ব্লগিং করে তুলে ধরবো, সেটা হচ্ছে জয়পুর। এখান থেকে জয়পুরের দূরত্ব অনেকটাই, মানে 2 দিনে যাওয়াটা অসম্ভব, প্রায় 2.5 দিন মতো লাগে। আর যেহেতু আমাদের ছুটি কম, ওর আজকে স্কুলটা ছুটি হলো আর আমার কাজের ছুটি আজকে পেলাম, ওই জন্য আজকে বার হয়ে গিয়ে কিছুটা এগিয়ে রাখছি। যে বর্ধমান পার হয়ে আসানসোল টোল বা দুর্গাপুর এরকম কোথাও কাছাকাছি থাকবো, বা রানীগঞ্জ, যে কোনো জায়গায় থাকতে পারি। আর কারণ সেখান থেকে যদি আমরা পরের দিন আমরা টার্গেট নিই লখনৌ চলে যেতে পারি। তবে লখনৌ থেকে মাত্র 500 থেকে 550 কিলোমিটার হচ্ছে জয়পুর। সেটা দিব্যি সুন্দরভাবে রিল্যাক্সে চলে যাওয়া যাবে। আর কলকাতা থেকে 125 সিসি বাইক উইথ প্লিয়ার নিয়ে রাজস্থান, আমার আগে কেউ ইউটিউবে আছে কিনা আমার তো খেয়াল পড়ছে না, আমি দেখিনি কখনো। দেখ, আমি হয়তো প্রথম হতে চলেছি ইউটিউব কমিউনিটির মধ্যে। হ্যাঁ, এর আগে কলকাতা টু কন্যাকুমারী যেটা করেছিলাম গত দুর্গাপূজাও, ওটাও কিন্তু 125 সিসি নিয়ে আমি প্রথম ছিলাম। বিদ্যাসাগর সেতু আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, এই এপিসোডটা হওয়া উচিত ছিল কলকাতা টু বারাণসী, বাট আমার হচ্ছে কলকাতা টু লখনৌ, আর এটা 2 দিন মিলে শ্যুট হবে। প্রথমে এই আজকে বিকাল থেকে রাত অবধি যতটা পারি রাইড করব, তারপরে কাল সকাল থেকে আবার লখনৌ অবধি এই শ্যুটটা করব। এই 2 দিনের মিলেই, 2 দিন ঠিক নয়, 1.5 দিন, এই 1.5 দিন মিলে আমার একটা এপিসোড হবে। এখন আমরা আছি NH-19। আজকে তো চালাচ্ছি, কালকে সারা দিনটাই চালাতে হবে NH-19। আর প্রয়াগরাজের পর থেকে আমরা ধরবো NH-13, যেটা রায়বেরেলি হয়ে চলে যাচ্ছে লখনৌ। ওই রাস্তাটা টার্গেট করেছি। তাছাড়া এখন টার্গেট তো আছে আমাদের, কিন্তু তোমরা বুঝতে পারছো এখন এই দুর্গাপুজোর ছুটি চলছে, আর এই সময় আকাশের অবস্থা যে খুব যে ভালো তা নয়। ওসব জায়গায় কিন্তু বৃষ্টি হওয়ার কথা আছে। এখন বৃষ্টি, পরিবেশ পরিস্থিতি সবকিছু দেখে আমরা ডিসিশন নেবো, এবং কোন রাস্তায় যাবো কোন রাস্তায় যাবো না সবকিছু আর ডিসিশন নেব। আর সব আপডেট তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে থাকবে। সামনেই পালশিট টোল প্লাজা, আর এদিকে আকাশ তো মনে হয় আমাদের ছাড়বে না আজকে। বৃষ্টি আরম্ভ হলে সেখানে স্টে করে যাব, আর এগোবো না। আর টাইম হয়েছে এখন 8টা 19। আমরা বার হয়েছিলাম 4টেই, 4 ঘন্টা হয়ে গেল। 4 ঘন্টা এসছি মাত্র 142 কিলোমিটার। মানে বুঝতেই পারছো কলকাতার অবস্থা কি। প্রথমে তো কলকাতার জ্যামটা বেশ ভাবাচ্ছিল, দেখলাম যে কলকাতা অতটা সমস্যা করেনি। হ্যাঁ, সমস্যাটা করলো বিদ্যাসাগর সেতু পার হওয়ার পরে। ও বাপরে বাপ, সেখান থেকে সাঁতরাগাছি পর্যন্ত মানে হেঁটে আসলে মনে আগে চলে আসতাম। রাতে আর বেশি ভিডিও বানাবো না, ভিডিওটা বানাবো কালকে সকালে বেশিরভাগটাই। এখন যতটুকু দেখানোর ততটুকুই, তার বেশি কিছু করছি না। গুড মর্নিং ফ্রম আসানসোল। আমরা কাল রাত 11টার দিকে এখানে এসেছি। আর রাস্তায় প্রচুর বৃষ্টি, মানে বর্ধমান পার হওয়ার পর থেকে মানে সেই লেভেলে বৃষ্টি। আজকে আমাদের যাওয়ার যে টার্গেট সেটা লখনৌ বা রায়বেরেলি। কারণ লখনৌ আমরা ঢুকবো না, লখনৌ যে রিং রোডটা আছে, রিং রোড দিয়ে আমরা
যে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেস ধরবো, কালকে সকালে ধরবো ওটা। ওই জন্য লখনৌর ঠিক রিং রোডটা আছে তার ঠিক আগে থাকবো। যথেষ্ট রায়বেরেলি যাওয়ার একটা পরিকল্পনা আছে। আর এখান থেকে রায়বেরেলির দূরত্ব 704 কিলোমিটার। এখন সুস্থ মতে যাবো। মোটামুটি আমাদের ড্রেস আপ কমপ্লিট। কাল রাত্রে এসে আর ভিডিও করিনি, পুরো জামা কাপড় সব ভিজে ছিল, এখনও রাইডিং জ্যাকেটেরগুলো পরে আছি, মানে ভিজে ভিজে আছে। ঠিক আছে। আর আমরা যে রুমটা ছিলাম সেই রুম এই যে ঘুম থেকে উঠেছি, তো সব এলোমেলো হয়ে আছে। এই যে একটু দেখে নাও, এগুলা মানে রুম সম্পর্কে বেশি কিছু বলার নেই। হোটেলটা খুব কম রেঞ্জের মধ্যে বেশ ভালো, আমাদের নিয়েছে 950 টাকা, মানে 936 টাকা। আর বেডটা বেশ বড়, আর এখানে কিছু না, মিররটা দারুণ দিয়েছে। তোমরা যখন আসবে যদি এখানে স্টে করতে যাও রুমটা থাকতে পারো। হোটেল আরতি, বেশ ভালো রুম হোটেলটা। যদিও তোমরা আসলে এখানে থাকবে না, কারণ আমাদের মতন এরকম পরিকল্পনা তোমরা করবে না। সবার পরিকল্পনা হবে কলকাতা থেকে বারাণসী, বাস আমাদের একদিন একটা ডে বাড়ানোর জন্য আমরা এই ছোটো পরিকল্পনা করেছি। ঠিক আছে, আজ এখন এই পর্যন্তই, এরপরে দেখা হচ্ছে মোটর ব্লগিংয়ে। গুড মর্নিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার। আমরা এখন আছি এই বরাকা রিভারের উপরে, এই বরাকা ব্রিজে গাড়ি চালাচ্ছি। টাইম হয়েছে 5:37, মানে 5:30 বাজে। 5:30 একটু 7 মিনিট বেড়ে গেছে। আর আমাদের রাইট সাইডে আছে মাইথন ড্যাম। আমাদের হোটেল থেকে আমরা মাত্র 10-12 কিলোমিটার সামনে এসেছি, আর সামনে এসেই পড়েছে এই বরাকা রিভার। এখানে ওয়েস্ট বেঙ্গল শেষ এবং ঝাড়খণ্ডের শুরু। আসানসোল থেকে আমরা 52 কিলোমিটার সামনে চলে এসেছি। আর এখন একটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। সামনে পড়বে, এখন মোটামুটি এখন আমরা আছি ধানবাদ। এখান থেকে 189 মানে 190 কিলোমিটার গেলে তারপর পড়বে ধোবি। আমরা এখনও প্রায় মোটামুটি 50-60 কিলোমিটার চালানোর পরে তারপরে টিফিনটা করব। এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি, টাইম হয়েছে 6:15। আমাদের রাইট সাইডে পরেশনাথ হিল, এটা জৈন ধর্ম অবলম্বীদের একটা তীর্থস্থান। পরেশনাথ পাহাড়ের এখান থেকে আমাদের বারাণসীর দূরত্ব দেখাচ্ছে 376 কিলোমিটার। টাইম লাগবে 7 ঘন্টা 48 মিনিট। এখানে যেটা দেখাচ্ছে 3:04 নাগাদ আমরা ওখানে গিয়ে পৌঁছাবো। আর দেখতে পাচ্ছি আমাদের সামনে যেখানে আমরা ক্যামেরা হোল্ডার, গোপ্রো হোল্ডার, সেখানে আমরা মোজা দিয়ে দিয়েছি, মানে সব ভিজে। কাল রাত্রে এতটাই ভিজে গেছে, ঘরের মধ্যে একটা বাঞ্জি কটটা নিয়ে আনার পরে এগুলো সব দিয়েছিলাম, দিয়ে পুলিশ রোডে ফ্যান ছেড়ে দিয়েছিলাম, বাট কিছুই শুকায়নি। এখন এইভাবে বাতাসে শুকাতে হচ্ছে। টাইম হয়েছে 7:42। আমরা পরেশনাথ হিল থেকে একটু সামনে এসেছি, জায়গাটার নাম হচ্ছে পাবাপুর। আর এখানে আমাদের এখন চলছে কলা। এই আমাদের রাইডিংয়ের প্রথম এবং শেষ সম্বল হচ্ছে কলা। অন্য কোনো টিফিন সাধারণত করি না, কলা, আপেল, পেয়ারা এইগুলো পেলেই সাধারণত করা হয়। 1 ডজন কলা কিনলাম 50 টাকা দিয়ে, 1 ডজন খাবো, প্লাস আরও 1 ডজন নেবো, নিয়ে এখান থেকে চলে যাবো। আমরা এখন আছি চম্পারণ শহরটার উপরে। আর চম্পারণের সাইডে শুধু ক্ষীরমোহনের দোকান। আমাদের যেমন শক্তিগড়ে ল্যাংচা পড়ে না, এখানে বিভিন্ন রকম ক্ষীরমোহন। একজন রাইডার যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখি। এই কত দূর যাচ্ছেন? হ্যাঁ, কেদারনাথ। আচ্ছা, থ্যাংক ইউ। রাজস্থান, জয়সালমীর। আমরা যারা বলি না গ্রুপ রাইড, গ্রুপের কোনো প্রয়োজন হয় না যদি নিজের মধ্যে কনফিডেন্স থাকে। ভদ্রলোক একাই চলে যাচ্ছেন, মুখটা দেখেও মনে হলো যথেষ্ট বয়োজ্যেষ্ঠ। বয়সটা বেশ ভারী ভারী লাগলো। টাইম হয়েছে 10:02। আমরা আছি চম্পারণ যে ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যে আছি। এই ফরেস্টে কিন্তু বেশ ইতিহাস এক সময় ছিল। রাতে পার হওয়া বেশ টাফ ছিল। এখন ওই পরিস্থিতিটা অতটা নেই, এখন দেখতে পাচ্ছি প্রচুর ধাওয়া টাওয়া হয়ে গেছে। তাছাড়া যা ইতিহাস থাকুক, আমরা যাচ্ছি অন্য একটা ইতিহাসের সাক্ষী হতে। সেই ইতিহাস হচ্ছে 1971 সালের লাঙ্গওয়ালা যুদ্ধ। সেই যুদ্ধস্থল দেখতে যাচ্ছি। মানে শুধু 1971 ওটা লাস্ট,
তার আগে বহু বীরগাথা আছে রাজস্থানে, যে জায়গাগুলো আমরা ঘুরবো। সেই মুঘল আমলের প্রথম আগে, অনেক আগে থেকে, মানে আমাদের ভারতবর্ষে এখন মুসলিম শাসন শুরু হয় বা তুর্কি আক্রমণ 1302 থেকে, তার আগে থেকেও যে জায়গায় যাব তার আগে থেকে বিভিন্ন রকম সংগ্রামের ইতিহাস কিন্তু জড়িত সেই রাজস্থান। রাজপুতদের জায়গা রাজস্থান। আমরা বাড়ি টোল প্লাজা পার হয়ে সামনে একটু এগিয়ে এসেছি, এগিয়ে এসে এই খাবারটা দিল, 20 টাকা প্লেট নিল, নাম জানি না কিন্তু খেতে বেশ টেস্টি। এই যে বিহারের চেকপোস্ট। আমরা আজকে রাইডে কিন্তু 4খানা স্টেট কভার করব। প্রথমে ওয়েস্ট বেঙ্গল, তারপর ঝাড়খণ্ড, এই কমপ্লিট করলাম। আর বিহারের পরে আছে ইউপি। আর বিহার খুব স্ট্রিক্টলি চেক আপ হয়, কারণ এখানে অ্যালকোহল পুরোপুরি নিষিদ্ধ, তো ওই জন্য এরা এই জিনিসটাকে গাড়িতে করে কেউ বহন করছে কিনা দেখে। অফিসিয়ালি তাহলে বিহারে প্রবেশ করলাম। আর টাইম হয়েছে 11টা 1। বিহারে আসতে আমাদের 11টা বেজে গেল। আর এই ধোবি থেকে ঠিক এই সাইডে চলে যাচ্ছে গয়া। যারা গোয়া যাবে, এই যে আমি ব্রিজটা উঠলাম, ব্রিজ না উঠে মানে ফ্লাইওভারটা না উঠে ঠিক নিচ দিয়ে গিয়ে ওর ওই রোডটা ধরে নিতে হবে, নিয়ে সোজা চলে যাচ্ছে গয়া। ধোবি থেকে কিছুটা এগিয়ে এসেছি, এগিয়ে এসে আবার আমি লোকেশন দিয়ে দিয়েছি শশারাম এখান থেকে 89 কিলোমিটার। আর টাইম লাগবে 1 ঘন্টা আর 56 মিনিট, অ্যাজ এ গুগল ম্যাপ দেখাচ্ছে। মানে আমরা 1:33 মানে 1:40 থেকে 45 মধ্যে আমরা চলে যাচ্ছি শশারাম। আর শশারামে গিয়েই আমরা লাঞ্চটা সারবো। আর ঝাড়খণ্ডের শেষের দিকে কিছুটা প্যাচ ছিল, একটু রাস্তা খারাপ ছিল, রাস্তা খারাপ আর ড্রাইভারশন ছিল। বাট বিহারের মধ্যে এসে এখনো পর্যন্ত পরিস্থিতি ভালো। তবে যে পরিস্থিতি বিহারের মধ্যে খারাপ সেটা তোমরা সবাই জানো, নতুন করে বলার কিছু নেই। সেটা হচ্ছে রাস্তার পাশে গাড়ি চলাচল, কে কোন সাইড দিয়ে আসছে বোঝা খুব মুশকিল। ওটা একটু দেখে চালাতে হবে। হয় এক একটা এরিয়া এক এক রকম হয়। তবে আমরা যে টার্গেট নিয়ে সকালবেলা বার হয়েছিলাম, প্রতিটা টার্গেট এখনো পর্যন্ত ঠিকঠাক ফিল আপ করতে পারছি। এখন আমরা আছি সোন নদীর উপরে। এই যে সামনে সোন নদী ব্রিজটা পার হয়ে ডেরির পরে আসবে শশারামের পরে মোহনিয়ার পরে বারাণসী। এখনো দিল্লি বহু দূর হ্যাঁ। আমাদের শশারামে লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চের ভিডিওটা করিনি, ওই সময় বৃষ্টি এসেছিল, ওই জন্য যে কোনো একটা হোটেলে ঢুকে গিয়েছিলাম, গিয়ে ওই টাইমে খেয়েছিলাম। বাট হোটেলটার অতটা সুন্দর ছিল না, এবার খাওয়ার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, ওই জন্য আর ভিডিও করিনি। যাই হোক, ওখানে আমরা সবজি ভাত খেয়েছিলাম, নিয়েছে 100 টাকা পার প্লেট। আর এখান থেকে এখনো বারাণসী দেখাচ্ছে 82 কিলোমিটার। দেখ বারাণসী ওটা ভিতরে, আমরা তো বারাণসীর ভিতরে ঢুকবো না, আমরা বাইপাস করে বার হয়ে যাব। ওয়েলকাম টু উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে আমাদের ওয়েলকাম করলো, মানে কর্মনাশা নদীটা পার হলাম, পার হয়ে আমরা উত্তরপ্রদেশে প্রবেশ করলাম। অফিসিয়ালি উত্তরপ্রদেশ। আজকে বিকালটা তো বিকাল থেকে রাত এবং কালকে দিনের বেশিরভাগ সময়টাই উত্তরপ্রদেশে বাইক চালাতে হবে। ইউপি রাস্তা কিন্তু মারাত্মক রাস্তা। এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম, এবং এখন তো সেই অবস্থা থাকবে, তার থেকে বেটার হবে। যেসব জায়গায় সমস্যা ছিল সেগুলো আরো বেটার হবে। টাইম হয়েছে 4:32। আর আমরা আছি চান্দুলিয়া। এখান থেকে বারাণসী আর 50 কিলোমিটার। এই চান্দুলিয়া থেকে একটু বাদাম ভাজা কেনা হলো। এবার ওর ঘুম পাচ্ছে খুব, ওই জন্য
ও বাদাম ভাজা কিনেছে, বসে বসে পিছনে ছাড়াবে আর খেতে থাকবে, মানে অনেক কোনো একটা কাজে ব্যস্ত করলে ঘুমটা আর পাবে না। ঘুমটা এখন পেয়েছে তা নয়, যে সকালবেলা থেকে ঝিমটি টানছে। আর গাড়িটা আমি টানি, আমারও ঘুম পাচ্ছিল একটু আগে, চৌমুখটা ধুয়ে নিয়েছি, এখন পুরো ফ্রেশ মুড। 5টার মধ্যে বারাণসী আমাদের টার্গেট ছিল, বাট 5টায় তো হবে না, 5:30 বেজে যাবে। আর এখান থেকে রায়বেরেলির আমি যে রাস্তাটা নেব, NH30 রায়বেরেলি, ওই রাস্তার আমি রায়বেরেলি লোকেশন দিয়ে দিয়েছি। বলছে 274 কিলোমিটার লাগবে, 4 ঘন্টা 41 মিনিট, মানে 5 ঘন্টা। দেখা যাক কতটা যেতে পারি আমি আজকে। যতটা টেনে রাখতে পারবো কালকের জন্য ততটা সুখবর হবে। অর্থাৎ গঙ্গা ব্রিজের উপরে যে ভিড়, সেটা কিন্তু ভালোই আছে। আমি অনেক ইউটিউব চ্যানেল দেখেছিলাম যে এর উপর দিয়ে যাওয়ার, বাট আমি যাচ্ছি না। আমাদের দুই সাইডে স্যাডেল ব্যাগ আছে, বাই চান্স মাঝখানে যদি কিছু থেকে থাকে না, তাহলে আর নিচে নামতে পারবো না। বাইক নিয়ে ঘুরতে আসার প্রথম শখ যদি কেউ জাগিয়ে থাকে, তাহলে সেই বারাণসী জাগিয়েছিল। বাট বারাণসী আমাদের একবারও আসা হয়নি। এটাকে সানসেট বলবো না সানরাইজ বলবো বুঝতে পারছি না, কি দারুণ সামনে। ও আস্তে আস্তে যেন সূর্যটা ডুবে যাচ্ছে। হ্যাঁ, সানসেটটা যেন সানরাইজের মতো লাগছে। আমি এরকম কখনো দেখিনি এখন সামনাসামনি। এখন 5টা 34, আর 5টা 34-এ সূর্য অস্ত যাচ্ছে। আর একদিন ঠিক একদিন পরে, মানে দুদিনের মাথায়, এটা আমি 6টা 34-34-এ দেখাবো। এখান থেকে রাজস্থান অনেকটাই পশ্চিমে, যেখানে আমরা এখন সানসেটটা দেখছি। মিনিমাম 45 মিনিট থেকে 1 ঘন্টা পিছিয়ে থাকবে টাইমে, মানে টাইম মানে সূর্য অস্তের টাইমটা। এখন টাইম হয়েছে 7টা 11। আমরা প্রয়াগরাজের যে কানেক্টর, সে কানেক্টর চলে এসেছি, মানে যেখান থেকে কানপুর একদিকে চলে গেছে, প্রয়াগরাজ একদিকে চলে গেছে। এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে প্রয়াগরাজ। আমরা যখন প্রয়াগরাজ গিয়েছিলাম তখন এই রাস্তাতে গিয়েছিলাম। আর এটা ঠিক উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর আমরা হচ্ছে কানপুরের দিকে। এই জায়গাটা তোমরা দেখে রাখবে, যারা প্রয়াগরাজ যাবে তারা ওই ফ্লাইওভার দিয়ে চলে যেতে হবে। আর যারা দিল্লি, ও রাস্তা দিয়েও যাওয়া যায়, মানে যদি যে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে উঠতে চাও, তাহলে এইটা সবথেকে সুবিধা হয়। প্রয়াগরাজের ভিতর দিয়ে গেলে সে রাস্তাটাও আবার গিয়ে কানেক্ট হচ্ছে, বাট প্রয়াগরাজের ভিতর দিয়ে আমরা যাবো না, আমরা প্রয়াগরাজ শহরটাকে বাইপাস করে চলে যাব। ফতেপুর, ফতেপুর 162, কানপুর 241 কিলোমিটার। এখান থেকে আমার জার্নির নিউ, আমি এর আগে ওই রাস্তাতে গেছি, এই যে রাস্তাটা যাচ্ছি এই রাস্তায় আমার একদমই জানাশোনা নেই। এই প্রথম এই রাস্তায় রাইড করছি, এই প্রথম করছি, আবার আসার সময় রাস্তায় রাইড করবো, পরে আরও 2-1টা রাইড হবে এই রাস্তায় হবে। NH19-কে বিদায় জানিয়ে NH13 ধরবো। অন্ধকারে কিছু বুঝতেও পারছি না। আমরা NH19 চলে গেছে সোজা কানপুর দিকে, আমরা চলে যাচ্ছি রায়বেরেলি, যেটা চলে যাচ্ছে লখনৌর দিকে। এখান থেকে রায়বেরিলির দূরত্ব 87 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 16 মিনিট। ঠিক আছে, চলতে লাগে। পুরো শুনশান রাস্তা, একটা গাড়িও চলছে না, তো আমরা দুজন। রায়বেরেলি 27 কিলোমিটার, লখনৌ 166, দিল্লি 663 কিলোমিটার। সত্যি ইউপি রাস্তা।
আমি এর আগে কলকাতা টু কন্যাকুমারী বা কলকাতা টু পুরী বা এই মানে দক্ষিণ ভারতের দিকে যত গেছি, মানে প্রশংসা করেছি একমাত্র অন্ধ্রপ্রদেশের রাস্তার। কিন্তু সত্যি বলছি, ইউপি রাস্তা অন্ধ্রপ্রদেশকে হার মানিয়ে দেবে। ইউপি রাস্তা যে এত ভালো, মানে কোনো প্রশংসাই এর যোগ্য নয়। এখন আছি NH-13-এ, আর বেশি ভিডিও বানাচ্ছি না। আমরা রায়বেরেলি থাকবো বলেছিলাম, বাট থাকছি না। আর একটু এগিয়ে আমরা লখনৌ চলে যাচ্ছি। লখনৌ দেখাচ্ছে এখান থেকে আর লাগবে 1.5 ঘন্টা। লখনৌ চলে যাব ডাইরেক্ট। আর আমাদের প্রথম এপিসোড কলকাতা টু লখনৌ এখানে শেষ হচ্ছে। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে। আর কেউ যদি এই রুট ধরে আসতে চায়, সে লাদাখ হোক বা রাজস্থান হোক বা স্পিতি ভ্যালি হোক বা হিমাচল প্রদেশ, যে কোনো জায়গায় এই রুটে যদি আসতে হয়, অবশ্যই তাকে ভিডিওটা শেয়ার করো।